স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফর দ্য সেক অফ বিং অন দ্য সেম পেজ, আমরা এখানে এ সেকশনের কে কে আছি, কয়জন আছি, মানে কে আছে? একটু জাস্ট ইয়েস ম্যাম বললেও বুঝতে পারবো মাল্টিপল কতজন আছে। ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে 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 ওকে, নাইস নাইস। বি সেকশন থেকে কয়জন আছি? হাত তুললেই ভালো হয়। বি সেকশনে আছি, ঠিক আছে। আচ্ছা, বি সেকশনে অনেকেই আছি। তারপর ওকে, অনেকেই আছি। সি সেকশন থেকে এবার শুধু সি সেকশনের যারা আছে, হ্যাঁ, তারা হাত তোলে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো আমরা সবাই একসাথে এই ক্লাসটা অ্যাটেন্ড করছি এবং আমরা বাকি আগের টপিকগুলো সব সেকশনেই কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু এই টপিকটা আর কি আমাদের 3 সেকশনেরই বাকি ছিল, যেটা আজকে আমরা ইনশাল্লাহ অনলাইন ক্লাসেই সলভ করে দিব, মানে কমপ্লিট করে দিব। এইটা আসলে এই টপিকটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস আর কি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস অফ স্ট্রিম নেটওয়ার্ক। তো আমরা তো অলরেডি সম্ভবত ক্যাচমেন্ট এরিয়া সম্পর্কে জানি, ক্যাচমেন্ট এরিয়া কি, বা ড্রেনেজ এরিয়া, ড্রেনেজ বেসিন, এগুলো নিয়েই আসলে আমাদের বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন রকম স্টাডি আমরা করেছি। আমি একটা টিপিক্যাল ক্যাচমেন্ট এরিয়া বা ড্রেনেজ বেসিনের একটা ড্রয়িং তৈরি করছি। এটা একটা কারণ আছে আর কি, আমাদের এই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের জন্য আমাদের এই ড্রয়িংটা লাগবে আর কি, মানে টু হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে এই চ্যাপ্টারে আমরা আসলে কি নিয়ে স্টাডি করতে যাচ্ছি। তো এইটা ছিল আমার একটা টিপিক্যাল টপ ভিউ, হ্যাঁ, of a catchment area or drainage basin. বেসিন যেটাই তুমি বলো, এটা টপ ভিউ আর কি, হ্যাঁ, বার্ডস আই ভিউ বলে বা টপ ভিউ বলে। এখানে কি ছিল, বিভিন্ন স্ট্রিম দিয়ে একটা নেটওয়ার্কের মাধ্যমে ফাইনালি আমার এই পুরো এরিয়াটা, এই পুরো যে বাউন্ডারি দেখতে পাচ্ছি পাতার মতো, এই বাউন্ডারির উপরে যে প্রেসিপিটেশন হয় সেগুলো আমার একটা নেটওয়ার্ক অফ ট্রিবিউটারিজ বা স্ট্রিম নেটওয়ার্ক, এটার মাধ্যমে কালেক্টেড হয়ে কিন্তু ফাইনালি একটা মেজর বা মানে ফাইনাল যেই আমি একটা পাতাই ড্র করতেছি আসলে, যেটা সুবিধার জন্য, আমাদের জন্য সুবিধা হবে বুঝতে, এই যে এরকম দেখতে হয়, তাই না? এখন ধরো এই দুটা হচ্ছে ছোট ট্রিবিউটারি, এই দুটো একসাথে হয়ে গেছে এখানে, এটা আবার আরেকটা বড় ট্রিবিউটারিতে এসে ওয়াটারটা ছেড়ে দিচ্ছে এবং এইটা ফাইনালি গিয়ে কি চ্যানেলের সরি ক্যাচমেন্ট এরিয়ার যে সবচেয়ে বড় যেই চ্যানেলটা, ট্রিবিউটারিটা, আচ্ছা এখানে চ্যানেল ট্রিবিউটারি অনেক ইন্টারচেঞ্জেবল নাম হয়ে যাচ্ছে। তো রিভার বা চ্যানেল যেটা বলতে চাচ্ছে, এটা আসলে এখানে যেটা ফাইনালি যেখানে গিয়ে ক্যাচমেন্ট এরিয়ার পুরো পানিটা পড়তেছে সেটা হচ্ছে মানে মেইনটা, হ্যাঁ। আর এখানে যে স্ট্রিমগুলি আমি দেখতে পাচ্ছি, এখানে মাল্টিপল স্ট্রিমস দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রিবিউটারিজ, মানে এই যে এগুলা এগুলা সব হচ্ছে ট্রিবিউটারি। তো এই ট্রিবিউটারি গুলা কি করে, এই এরিয়াটা থেকে বিভিন্ন পার্ট থেকে পানি কালেক্ট করে করে দিচ্ছে, দিয়ে ফাইনালি গিয়ে আমার ক্যাচমেন্ট এরিয়ার পুরো পানিটাকে একসাথে একটা আউটলেটের মাধ্যমে, যেমন এটা হচ্ছে আমার কি আউটলেট, একটা ফাইনাল যে ট্রিবিউটারিটা, এটা সবচেয়ে বড় যে ট্রিবিউটারিটা ফাইনাল, সেটা দিয়ে শেষমেশ কালেক্টেড হয়ে আমার রিভার চ্যানেলে এসে পড়তেছে। তো এখানে আমার দেখেও এটা বোঝা যাচ্ছে যে সবগুলি ট্রিবিউটারির কন্ট্রিবিউশন কিন্তু সমান হয় না, মানে
সবগুলি ট্রিবিউটারি কিন্তু একই রকম পানি কালেক্ট করে না বা একই রকম সাইজের হবে না। যেমন এই যে ছোট যেগুলো হচ্ছে একটা ছোট এরিয়া থেকে হয়তো কালেক্ট করছে, হয়তো এই ট্রিবিউটারিটা একটা ছোট এরিয়া থেকে পানিটা কালেক্ট করছে, কিন্তু এই ট্রিবিউটারিটা যেটা, এটা একটা বড় পুরো এরিয়াটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো এইটার আর এইটার গ্রেড সমান না আর কি, সেটা বলতে চাচ্ছি। তো এখানে যে স্ট্রিম গ্রেড বা র্যাঙ্কিং এর বিষয়টা আছে সেটা এখানে স্টাডি করা হবে। আমরা একটু দেখে আসি। স্ট্রিম অর্ডার বা র্যাঙ্ক এখানে বলতেছে, এখানে হায়ারার্কিক্যাল পজিশন অফ ইন্ডিভিজুয়াল, ওই যে ট্রিবিউটারি বলছিলাম সেগুলির হায়ারার্কিক্যাল পজিশন আছে, অর্থাৎ যেটা কম এলাকার পানিটা কালেক্ট করছিল ছোট ট্রিবিউটারি, সেটা হায়ারার্কিতে কি নিচের দিকে, আর যেটা হচ্ছে একটু বড় ট্রিবিউটারি সেটা হায়ারার্কিক্যালি পজিশন মানে উপরের দিকে, তাই না? এখন উপরে বা নিচে বলতে কি বোঝাচ্ছে সেটা একটু পরে আমরা দেখবো, নাম্বারিং আমরা করছি কিভাবে। তো আমার ড্রেনেজ সিস্টেমের মধ্যে যত রকম ট্রিবিউটারি আছে এটাকে হায়ারার্কিক্যাল পজিশনে সাজানো বা একটা পজিশন দেয়া, এই হায়ারার্কি অনুযায়ী একটা পজিশন দেয়া, এটি হচ্ছে র্যাঙ্কিং করছি আমি। বিভিন্ন ট্রিবিউটারি গুলাকে আমি একটা র্যাঙ্কিং সিস্টেমের মধ্যে আনছি। এটার অবজেক্টিভ হচ্ছে আমি যাতে এখন কোয়ান্টিটেটিভলি আর কি আমার ড্রেনেজ বেসিনের যেই আউটপুটটা আছে এটা আসলে এই ট্রিবিউটারি গুলির মাধ্যমে কিভাবে ডিফাইন্ড হচ্ছে আর কি, সেটাকে কোয়ান্টিটেটিভলি আমি অ্যানালাইসিস করতে পারি। অবজেক্টিভ দেখো, টু অবটেন কম্পারিজন অ্যামাং ডিফারেন্ট ড্রেনেজ বেসিন। তার মানে আমার একটা ড্রেনেজ বেসিনে কতগুলো ট্রিবিউটারি আছে, কোন র্যাঙ্কের আছে, এইটা ওই ড্রেনেজ বেসিনের ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করে, এবং এইটা আসলে দুইটা আলাদা আলাদা বেসিনকে যখন আমি কম্পেয়ার করতে যাব এই ইনফরমেশনটা আমাকে হেল্প করবে। আরেকটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট রিলেশনশিপ অ্যামাং ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ড্রেনেজ প্যাটার্ন অফ দ্য সেম বেসিন। ড্রেনেজ প্যাটার্ন একটা আলাদা চ্যাপ্টার আছে তোমাদের, ওইটা এখানে বলছি না, মানে এখানে বলতে চাচ্ছে যে তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে ড্রেনেজের প্যাটার্নটা কিরকম হবে, এখানে ছোট ছোট ট্রিবিউটারি কতগুলো দরকার পড়বে বা আছে অলরেডি, বড় ট্রিবিউটারি কতগুলি আছে, এই ডিফারেন্সের সাথে প্যাটার্নটা রিলেটেড। তো এই যে রিলেশনশিপটা এটা কিছুটা আমরা বুঝতে পারবো আর কি এই অ্যানালাইসিসটার মাধ্যমে। তো এখন আমাকে আসো এই র্যাঙ্কিংটা করতে হবে, এটার জন্য আমার একটা মেথড ফলো করতে হবে। আমরা যে মেথডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হটনস সিস্টেম অফ স্ট্রিম র্যাঙ্কিং। এখানে এই মেথডটার আন্ডারে স্ট্রিমস উইথ নো ট্রিবিউটারিজ, স্ট্রিমস বলতে বুঝাচ্ছি হচ্ছে যে কোনো একটা এই পাতা বরাবর যে শিরা উপশিরা দেখতে পাচ্ছি, যে কোনো একটা উপশিরাকে চাইলে একটা স্ট্রিম বলা যায়। তো এই স্ট্রিমটার কাছে অন্য কেউ এসে পানি দিচ্ছে কিনা, কন্ট্রিবিউট করছে কিনা, অর্থাৎ ওর কোনো ট্রিবিউটারি আছে কিনা, যদি থাকে তাহলে তার র্যাঙ্কিং একরকম, আর যদি একদম কোনো ট্রিবিউটারি না থাকে সেটা হচ্ছে একদম সে নিজেই একটা ট্রিবিউটারি টু সাম আদার স্ট্রিম। অর্থাৎ এই যে ছোট স্ট্রিমটা আমার এখানে দেখতে পাচ্ছি, এখানে সবগুলোই কিন্তু স্ট্রিম। এই যে এইটা একটা, ধরো আমি অন্য কালারের পেন ইউজ করি, ধরো এইটা একটা স্ট্রিম। এখন এই স্ট্রিমটা এই স্ট্রিমের একটা কি, এই স্ট্রিমটা এই এই যে আমি যদি এখান থেকে শুরু করি, বেসিক্যালি উপরের পার্টটুকু বাদ দিয়ে দিই, এখনই আগে এটা দিচ্ছি না, এটা ব্ল্যাকে রাখো। মানে স্ট্রিমের এইখান থেকে এই পর্যন্ত যে পার্ট, এই স্ট্রিমটুকুর জন্য এই 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 স্ট্রিমটা একটা ট্রিবিউটারি। এটা কি বুঝতে পারতেছো? এটাও একটা ট্রিবিউটারি ধরে নিচ্ছি আমি, এখনই ওই ভাগটা আমি বলছি না। তো যদি আমাদের কন্ট্রিবিউট করে তাইলে, যদি আমার কোনো কন্ট্রিবিউশন না থাকে তাইলে সেটা আমার ফার্স্ট অর্ডার ট্রিবিউটারি। যদি আমার ফার্স্ট অর্ডার ট্রিবিউটারির কন্ট্রিবিউশন থাকে, স্ট্রিমস হ্যাভিং ট্রিবিউটারিজ অফ অর্ডার 1, অর্থাৎ এই যে স্ট্রিম উইথ নো ট্রিবিউটারি, এই ফার্স্ট অর্ডার ট্রিবিউটারি, সেইটা যদি আমার স্ট্রিমের সাথে কানেক্টেড থাকে তাইলে সেটা আমার কি, যে পার্টটুকুতে শুধু ফার্স্ট অর্ডার কানেক্টেড আছে সেই পার্টটুকু হচ্ছে সেকেন্ড অর্ডার ট্রিবিউটারি। আর যদি আমার সেকেন্ড অর্ডার ট্রিবিউটারি কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে আমার যে স্ট্রিমটার সাথে কানেক্টেড হয়েছে সে আবার তখন একটা হায়ার র্যাঙ্কে চলে যাচ্ছে, থার্ড অর্ডার, অ্যান্ড এভাবেই প্রোগ্রেস করতে থাকবে।
তো এখন আমাদের এখানে আসলে একটা ছবি দেওয়া আছে, এটা আমাদের কাছে মেক সেন্স করে কিনা এটা বোঝার জন্য আসলে আমাদেরকে আবার এই ড্রয়িংটাতে ফেরত যেতে হবে। এখানে ঘটনা যেটা হবে সেটা হচ্ছে শুরুর দিকে দেখো, এই যে এইটুকু এবং এইটুকু, এই দুজনের কারো কাছেই কেউ কন্ট্রিবিউট করছে না, কিন্তু এই যে এই পয়েন্ট পর্যন্ত, রাইট, কেউ কন্ট্রিবিউট করছে না। কিন্তু যখন আমি এই পয়েন্ট পাস করে সামনের দিকে চলে গেলাম, এই যে এই পয়েন্ট পর্যন্ত ধরো, এখন দেখো এখানে কিন্তু দুইটা ফার্স্ট অর্ডার ট্রিবিউটারি কন্ট্রিবিউট করছে এই যে এই পয়েন্ট থেকে। তাহলে ওর র্যাঙ্কিংটা কিন্তু কি 2 হয়ে গেল। ঠিক আছে না? বুঝতে পারছি এটা? আচ্ছা, এখন এই 2টা যেটা করা হবে আর কি, এই দুইটা ট্রিবিউটারির একটাকে কন্টিনিউ করবে আর কি, মানে এখন কোনটাকে নিবে, যেটার লেংথ বড় সেটাকে নিবে। সো এই পুরোটাই আসলে 2 হয়ে যাবে এখন। অর্থাৎ এই পুরোটা এখান থেকে এই পুরাটা আমার র্যাঙ্ক কত, অর্ডার কত, 2। এটুকু বুঝতে পারছি আমরা? ইয়েস মিস। ওকে, আচ্ছা এইবার আসো, এই পুরাটা তো আমি বলেছি 2। এখন সিমিলার একটা এই পাশ থেকেও আসলো, ধরো 2, এটাও 2, এটাও 2। কিভাবে? এখানে একটা ফার্স্ট অর্ডার আছে। আচ্ছা, এখন এই দুইটা যেহেতু 2 এই পয়েন্টে কানেক্টেড হয়েছে, অন্য কালার নাই আসলে, এই তিনটে কালার। আচ্ছা, কেউ কি কিছু বলছিলা? ম্যাম বলতেছে দুইটা পয়েন্টে পানি যাচ্ছে, এটা বুঝাচ্ছে। মালিয়াত নাফিসা, তোমার স্পিকারটা একটু মনে হয় প্রবলেম হচ্ছে, তুমি চাইলে আমাকে চ্যাট বক্সে লিখতে পারো যেটা বলছিলা আর কি। মালিয়াত কিছু বলছিলে, তুমি কি একটু আমাকে টেক্সট করতে পারবে যে এখানে সাইডে কিন্তু তোমার চ্যাট আছে। ম্যাম বলছিলাম কি 2 বলতে কি দুইটা পয়েন্ট দিয়ে পানি যাচ্ছে, এটা বুঝাইছে? না, এটা ট্রিবিউটারি র্যাঙ্ক কে বোঝাচ্ছে। ওকে ম্যাম। তুমি মনে হয় দুইটা ডিভাইস থেকে কানেক্টেড আছো, একটা শুড বি গুড, রাইট? একটা ডিভাইস থেকে তোমার ওই জন্য মনে হয় হচ্ছে, ইকো হচ্ছে আর কি। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি আমরা কি করছি? কিছু বুঝতে পারছি? না পারলে কিন্তু বলতে হবে, না বুঝলে বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমার 2 র্যাঙ্ক কেমনে আসলে এটা বুঝলাম। দুইটা একসাথে কানেক্টেড হয়ে 2 হয়েছে, বাট 2 হওয়ার পরে যেই একটা বড় ছিল আমার, সেই একটার সাথে আমি কন্টিনিউ করে দিছি পুরোটাকে, তখন আমি বলতেছি অর্ডার বা র্যাঙ্ক 2। এখন যখন এই দুইটা 2 র্যাঙ্কের ট্রিবিউটারি এখান থেকে কানেক্টেড হয়ে গেল, এখন আর সে কি থাকবে না, 2 থাকবে না, এখন সে আবার র্যাঙ্ক 3 হয়ে যাবে। এবং সেটা কি করবে, 2 এর মধ্যে থেকে যেই ডিরেকশন থেকে দুইটা 2 আমার আসছিল, এই দুইটা তো 2 ছিল, এই দুইটার মধ্যে যেটা বড় ধরে নিলাম ফর মানে ক্ল্যারিটি, এইটা আমি বড় করে আঁকলাম, তাইলে এইটা পুরোটা আমার তখন কি দিব, এই পুরোটা একসাথে আমি র্যাঙ্ক 3 এর আন্ডারে ফেলছি। এভাবে করে কিন্তু আমার কি হবে, র্যাঙ্কিংটা ধীরে ধীরে যত আমি সেন্টারের দিকে যাব আমার র্যাঙ্কিংটা হায়ার। তোমাদের যেই ম্যাটেরিয়ালটাতে দেখো 1 2
3 এভাবে করে করে আস্তে আস্তে লাস্টের যেই মানে ফাইনাল যেই ট্রিবিউটারিটা আমার ক্যাচমেন্ট এরিয়ার একদম মেইন ট্রিবিউটারি, সেটার র্যাঙ্ক কিন্তু 5। এটুকু আমরা বুঝতে পারছি কিভাবে র্যাঙ্কিংটা করছি। Yes, miss. এটা হর্টনস মেথডে আমরা র্যাঙ্কিংটা করলাম। আচ্ছা, এখন আসি, আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কতগুলো বিভিন্ন র্যাঙ্কের ট্রিবিউটারি আমার এই ক্যাচমেন্ট এরিয়াটাতে আছে। এটা কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, তাহলে আমাকে এখন মানে গণনা করতে হবে, তাই না, যে কতগুলো 1 আছে, তো কতগুলা 2 আছে, 2 র্যাঙ্কের কতগুলো স্ট্রিম আছে আমার এখানে, 3 র্যাঙ্কের কতগুলো, 4 র্যাঙ্কের কতগুলো আছে, এভাবে করে ফাইনালি আমার যেটা লাস্ট র্যাঙ্ক হবে, এখানে সর্বোচ্চ যে র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কের ট্রিবিউটারি আমার কয়টা হবে আসলে বলো তো? একটা হবে না। একটার বেশি এটা হবে না। এটা মানে উজ্জ্বল ব্যাপারটা যে তোমার যদি স্ট্রিমের র্যাঙ্ক 1 থেকে শুরু করে যে কোনো একটা ভ্যালু পর্যন্ত ম্যাক্সিমাম যায়, ওই ম্যাক্সিমাম ভ্যালুর যে ম্যাক্সিমাম র্যাঙ্কের যে ট্রিবিউটারি এটা তোমার একটাই আছে পুরো ক্যাচমেন্ট এরিয়াতে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লেংথ মেজার করতে হবে। লেংথটা হচ্ছে আমি এখানে দেখো গ্রিড করে করে চাইলে ছোট ছোট ডিস্টেন্স মেপে সাম করে আমি টোটাল কত লেংথ সেটা মেজার করে নিতে পারি। আচ্ছা একটু হোল্ড করো, আমার একটা ফোন আসছে। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, পুরোটা স্ট্রিমের পুরোটা নেটওয়ার্ক, স্ট্রিম নেটওয়ার্কের বিভিন্ন সেগমেন্টের লেংথ আমি অলরেডি মেজার করে ফেলছি। এখন কোন র্যাঙ্কের আন্ডারে কতটুকু লেংথ আমার আছে এটা সাম করে কি করে ফেলবো, যোগ করে ফেলবো, পারি না? এই যে এখন অর্ডার 1 এর আন্ডারে এই লেংথটুকু ছিল অর্ডার 1 এর আন্ডারে, তাহলে এই সব যতগুলো 1 এর আন্ডারে আছে সবগুলি যোগ করে ফেলবো। তাহলে টোটাল ধরে নাও ফর এক্সাম্পল আমার নেটওয়ার্কে র্যাঙ্ক 1 এর ট্রিবিউটারি আছে 10টা এবং আমার টোটাল লেংথ পেয়েছি 100 কিলোমিটার। তাইলে কি আমি বলতে পারি না অ্যাভারেজে র্যাঙ্ক 1 ট্রিবিউটারি লেংথ হচ্ছে 10 কিলোমিটার করে অ্যাভারেজে? কিন্তু আমি মিন বা অ্যাভারেজ একটা ভ্যালু চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা এখন এই তো আমার কিভাবে আমি হর্টনস মেথডে বের করলাম যে কতগুলো ট্রিবিউটারি আছে, প্রত্যেকটা অর্ডারের মানে কতগুলো করে ট্রিবিউটারি এবং সেগুলো টোটাল লেংথ কত, সেখান থেকে অ্যাভারেজ লেংথ কত পার অর্ডার অফ ট্রিবিউটারি, কত কি অ্যাভারেজ লেংথ আর কি আমার নেটওয়ার্কে আছে। এখন আমরা কিছু রেশিও মেজার করব আর কি। প্রথমটা হচ্ছে বাইফার্কেশন রেশিও, দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ স্ট্রিমস অফ ওয়ান অর্ডার টু দ্য নাম্বার অফ স্ট্রিমস অফ দ্য নেক্সট হায়ার অর্ডার। তো এটা তো আমরা ইজিলি বুঝতে পারতেছি যে মনে করো নাম্বার অফ স্ট্রিম অফ অর্ডার 1 উপরে থাকবে, তাহলে নিচে হবে কি নাম্বার অফ স্ট্রিম অফ অর্ডার, উপরে 1 থাকলে নেক্সট হায়ার অর্ডার কত, 2, তাইলে এখানে নাম্বার অফ স্ট্রিম অফ অর্ডার 1/2। সো এটাকে যদি আমি নোটেশন দিয়ে প্রকাশ করি তাহলে কি নাম্বার অফ স্ট্রিম আই ডিভাইডেড বাই নাম্বার অফ স্ট্রিম i + 1 র্যাঙ্ক আর কি। আইটা হচ্ছে র্যাঙ্ককে ইন্ডিকেট করতেছে, র্যাঙ্ক 1 এর ট্রিবিউটারি কাউন্টকে র্যাঙ্ক 1 + 1, র্যাঙ্ক 2 এর ট্রিবিউটারি কাউন্টকে র্যাঙ্ক 2 + 1 দিয়ে বা 3 দিয়ে ডিভাইড করব। আচ্ছা তাইলে আমি পেয়ে যাচ্ছি বাইফার্কেশন রেশিও। এবার আসি লেংথ রেশিও, দ্য রেশিও বিটুইন দ্য মিন লেংথ অফ স্ট্রিম অফ এনি অর্ডার। মিন লেংথের কনসেপ্ট আমরা অলরেডি বুঝে গিয়েছি যে প্রত্যেকটা অর্ডার অফ স্ট্রিমের টোটাল লেংথকে আমি নাম্বার অফ স্ট্রিম দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মিন লেংথ পেয়ে যাচ্ছি। তো এনি অর্ডারের মিন লেংথকে আমি কি করব, প্রিভিয়াস অর্ডারের মিন লেংথ দিয়ে ভাগ দিব। অর্থাৎ আমি যদি বলি মিন লেংথ অফ স্ট্রিম অফ অর্ডার 2, তাইলে আমি সেটাকে প্রিভিয়াস অর্ডার অর্থাৎ অর্ডার 1 এর মিন লেংথ দিয়ে ভাগ দিব। তাইলে আমি কি করতে পারবো না, উপরে 1 আনতে পারবো না, তাই না? আমি অর্থাৎ আমার মিনিমাম ভ্যালুটা তো নিচে আসবে, অর্থাৎ অ্যাভারেজ লেংথ অফ
অর্ডার 1 কে আমি আবার কি দিয়ে ভাগ দিব, তাই না? তো এটা 2 দিয়ে শুরু হবে, অ্যাভারেজ লেংথ অফ অর্ডার 2 ডিভাইডেড বাই অ্যাভারেজ লেংথ অফ অর্ডার 1। অ্যাভারেজ বা মিন লেংথ একই কথা, মিন আর অ্যাভারেজ লেংথ একই কথা। তো এই তো আমরা দুইটা রেশিও বের করা শিখলাম, একটা হচ্ছে তোমার বাইফার্কেশন রেশিও আর একটা হচ্ছে তোমার লেংথ রেশিও। এই দুইটা রেশিও এখন আমরা একটা সিমুলেশন মানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব, তার আগে একটু এখানে দেখে নেই যে বিভিন্ন অর্ডারে কিভাবে আমি রিপ্রেজেন্ট করি, ট্যাবুলার ফরম্যাটে আমি কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করি। একটা ক্যাচমেন্ট এরিয়াতে ধরো 1 2 3 4 5 5টা র্যাঙ্কের স্ট্রিম আছে, এতগুলা করে আছে, 13টা আছে, 9টা 6টা 3টা 1টা, এবং এইটা গ্র্যাজুয়ালি যে কমতেছে এটাও আমার কাছে মেক সেন্স করে আর কি, যে আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট যে ট্রিবিউটারি সেগুলোই সংখ্যায় বেশি হবে, যত একটু বড় ট্রিবিউটারি গুলি হবে ওগুলো আসলে সংখ্যায় ধীরে ধীরে কমবে, এবং ফাইনালি সবচেয়ে বড়টা একটাই থাকবে। এটা কিন্তু এটা যদি আমি টেবিলে নাও দিয়ে থাকি, ইউ অলরেডি নো ইট, যে স্ট্রিম উইথ দ্য হাইয়েস্ট অর্ডার অর র্যাঙ্ক উইল অনলি হ্যাভ দ্য নাম্বার অফ স্ট্রিম অ্যাজ 1। এটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় আমি না দিলেও তোমরা ধরে নিতে পারবা। আচ্ছা, তারপরে বাইফার্কেশন রেশিও বের করব কিভাবে, নাম্বার অফ স্ট্রিম অফ এনি অর্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ স্ট্রিম অফ নেক্সট হায়ার অর্ডার। তো 13/9, 9/6, 6/3, 3/1, এভাবে করে আমি 4টা রেশিও পেলাম। এরপরে চাইলে আমি 4টার অ্যাভারেজ এখানে বের করতে পারি। তারপরে মিন লেংথে আসো, মিন লেংথ হচ্ছে কি মিন লেংথ অফ এনি অর্ডার ডিভাইডেড বাই মিন লেংথ অফ প্রিভিয়াস অর্ডার, তাহলে 9.6/6.2 এখানে আসছে, 29/9.6, 52.7/29, 115/52.7, এভাবে করে আমি লেংথ রেশিও গুলা পেলাম, এবং এগুলোর অ্যাভারেজ করলে আমি চাইলে অ্যাভারেজ লেংথ রেশিও হিসেবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এইবার আসো এখানে আরো দুটো ফ্যাক্টর আমরা বের করি, একটা হচ্ছে ড্রেনেজ ডেন্সিটি, একটা হচ্ছে স্ট্রিম ফ্রিকোয়েন্সি। তার মানে কোন একটা ক্যাচমেন্ট এরিয়ার একটা ড্রেনেজ ডেন্সিটি আছে এবং একটা স্ট্রিম ফ্রিকোয়েন্সি আছে। ড্রেনেজ ডেন্সিটিটা কি, টোটাল লেংথ অফ অল দ্য স্ট্রিম ডিভাইডেড বাই টোটাল এরিয়া অফ দ্য ড্রেনেজ বেসিন। তার মানে আমার টোটাল এরিয়াতে কতটুকু লেংথ অফ স্ট্রিম আসছে, মানে আমার ক্যাচমেন্ট এরিয়ার তো পুরাটাই তো স্ট্রিম না, মানে এরিয়ার থেকেই কালেক্ট হচ্ছে পানিটা স্ট্রিমের মাধ্যমে, তো কতটুকু এরিয়ার জন্য ডেডিকেটেড স্ট্রিম লেংথ আমার আছে, পার ইউনিট এরিয়াতে কতটুকু স্ট্রিম লেংথ আছে, এটাই আমার কি ড্রেনেজের ডেন্সিটি, কত ডেন্সলি আমার ড্রেনেজ হচ্ছে। তো সেটা বের করার জন্য কি করব, উপরে টোটাল লেংথ অফ অল স্ট্রিম বের করতে হবে। দেখো কিভাবে করব, ওই যে আমি তো তোমাকে হয়তো মিন লেংথ দিয়ে দিচ্ছি, এই যে মিন লেংথটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, অর্ডার 1 এর মিন লেংথ হচ্ছে 6.2। তুমি জানো যে টোটাল আছে 13টা, অর্ডার 1 এর স্ট্রিম আছে মোট 13টা, তাহলে 13টার মিন লেংথ যদি 6.2 হয় তাহলে টোটাল লেংথ কত? হ্যালো, ম্যাম 13 ইন্টু 6.2। আচ্ছা, তো ঠিক আছে, তারপরে তোমার 9.6 ইন্টু 9, 29 ইন্টু 6, এই যে তুমি বের করছো বিভিন্ন অর্ডার র্যাঙ্কের জন্য, এগুলাকে সাম করে দিবা। সাম করে দিলে আমার টোটাল যত বিভিন্ন র্যাঙ্কের ড্রেনেজ আছে সবগুলো টোটাল লেংথ আমি পেয়ে গেলাম, সেটাকে আমি আমার ড্রেনেজের এরিয়া বেসিনের এরিয়া দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, এখন তাইলে এটার ইউনিট কি হবে, উপরে লেংথের ইউনিট, নিচে এরিয়ার ইউনিট। সো এটা চাইলে তুমি মাইল বাই মাইল স্কোয়ার বা কিলোমিটার বাই কিলোমিটার স্কোয়ার এভাবে দিতে পারো, বা 1/মাইল 1/কিলোমিটার এভাবেও দিতে পারো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমাদের কাছে ওকে আছে, ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তারপরে আমরা বের করছি স্ট্রিম ফ্রিকোয়েন্সি। স্ট্রিম ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কাউন্ট আর কি, এটার কোনো কি ইউনিট নাই, মানে আমার ফ্রিকোয়েন্সিটা পার ইউনিট এরিয়াতে আমি মেজার করছি, সো এটার ইউনিট বলতে পারো যে পার ইউনিট এরিয়া, এটা ইউনিট, নাম্বারটা হচ্ছে নাম্বার পার ইউনিট এরিয়া। তো আমি কতগুলো আমার স্ট্রিম আছে, বিভিন্ন নাম্বার অফ স্ট্রিম গুলো আমার সাম করে দিব, অর্থাৎ অর্ডার 1 এর হচ্ছে 13টা, অর্ডার 2 এর 9টা, অর্ডার 3 এর 6টা, তো টোটাল বিভিন্ন অর্ডারের আমার কতগুলি স্ট্রিম আছে সেটা যোগ করে জাস্ট আমি এরিয়া দিয়ে ভাগ করলে পাবো স্ট্রিম ফ্রিকোয়েন্সি। তো এখানে আমরা লেং দিয়ে কিন্তু মাল্টিপ্লিকেশন নাই, দেখো শুধু যোগ করতেছি, বিভিন্ন কাউন্ট অফ স্ট্রিম গুলাকে আমি যোগ করে বলতেছি যে আমার পার ইউনিট এরিয়াতে এতগুলা স্ট্রিম আছে, যেটাকে স্ট্রিম ফ্রিকোয়েন্সি বলছি। আচ্ছা, এখানে তোমার রিলেশনশিপ দেখানো আছে যে নাম্বার অফ স্ট্রিমের লগ এর সাথে আর কি তোমার যত
স্ট্রিম অর্ডারই বোঝাচ্ছে এটা না? হ্যাঁ, প্রপোর্শনাল টু দা 1 বাই নাম্বার, মানে তোমার স্ট্রিমের অর্ডার যত বাড়বে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্ডার যত বাড়বে আমার নাম্বার অফ স্ট্রিম তত কমবে, তাইলে নেগেটিভ রিলেশনশিপ আছে। আবার স্ট্রিমের অর্ডার যত বাড়বে আমার মিন লেন্থটা কিন্তু তত বাড়ছে, তাইলে স্ট্রিম অর্ডারের সাথে মিন লেন্থের রিলেশনশিপটা পজিটিভ, অর্থাৎ পজিটিভ আপওয়ার্ড, আর নাম্বার অফ স্ট্রিমের রিলেশনশিপটা হচ্ছে নেগেটিভ ডাউনওয়ার্ড রিলেশনশিপ আর কি। তো এটা আমাদের মেক সেন্স করে। অলরেডি আমরা দেখেছি যে স্ট্রিমের অর্ডার যত বাড়তেছে ওটার কাউন্টটা কমতেছে লাইক দিস, এবং অ্যাভারেজ লেন্থ বা মিন লেন্থটা এইভাবে বেড়ে যাচ্ছে আর কি অর্ডার বাড়ার সাথে সাথে। ঠিক আছে, এই পর্যন্ত ওকে আছি আমরা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারো, যদি না থাকে আর কি তাহলে আমরা একটা সিমিলার ম্যাথ প্রবলেম এখন করব। প্রবলেম নাই ম্যাম, ম্যাথ করা। ঠিক আছে। আচ্ছা দেখো, কোয়েশ্চেনটা এরকম আসতে পারে, স্ট্রিম ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এরিয়া বলে দেওয়া আছে, এইটা। এখন আসি আমার কি টেবিল আছে একটু দেখি। এই ধরনের টেবিল হয়তো আমরা দেখব। আচ্ছা, এবার বাইফার্কেশন রেশিও, অ্যাভারেজ, মিন লেন্থ, LMI বলছি, লেন্থ রেশিও, অ্যাভারেজ লেন্থ রেশিও। ধরে নেন ওটা পুরোটা একসাথে আমি টেবিলে দেখাচ্ছি। আচ্ছা, র্যাঙ্ক আমার 1 2 3 4, ধরো 1 2 3 4। এখন এই টেবিলে আমার কিছু কিছু জিনিস কি আছে বের করতে হবে আর কি আমাকে, আর কিছু কিছু জিনিস আমার গিভেন আছে। আচ্ছা, তাহলে আরেকটা কি গিভেন আছে দেখো এখানে, এই দুইটা পজিশনের যে ভ্যালু থাকবে সেটা দিয়ে আমার একটা বাইফার্কেশন রেশিও আসবে, এই দুটা দিয়ে একটা বাইফার্কেশন, দুটা দিয়ে, তাহলে কি 4টা স্ট্রিম র্যাঙ্কের 3টা বাইফার্কেশন রেশিও আমার, এর মধ্যে একটা দেওয়া আছে। আবার অ্যাভারেজটা বলে দেওয়া আছে, অর্থাৎ এই 3টা ভ্যালুর অ্যাভারেজ বলে দেওয়া আছে যে এটা বের করতে হবে, এটা বের করতে হবে। অ্যাভারেজটা বলা আছে 2.492। তারপরে এখানে তোমার 4টা স্ট্রিমে
মিন লেংথ গুলির মধ্যে আমার লাস্টেরটা শুধু দেওয়া আছে, বাকি তিনটা বের করতে হবে। আচ্ছা, মিন লেংথ গুলির মধ্যে অ্যাভারেজ আসবে, এই দুইটার একটা মিন, এই দুইটার একটা মিন, তিনটা মিনের মধ্যে আমার দুইটা দেওয়া আছে, একটা বের করতে হবে। ফাইনালি এগুলোরও অ্যাভারেজ আমার দেওয়া আছে। আচ্ছা, তাইলে আমাদের কাছে ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলি দিয়ে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো নাম্বার অফ স্ট্রিম। আচ্ছা, প্রথমে আসি অ্যাভারেজ বাইফারকেশন রেশিও দেওয়া আছে, এখানে লাস্টেরটা বলা নাই কিন্তু এটা আমরা জানি কত। লাস্টেরটা 2 হবে মিস। কেন? 1 4 1 নাম্বার 1 হবে। 1 হবে, এটা হচ্ছে হাইয়েস্ট, এর চেয়ে হাইয়েস্ট মানে এর চেয়ে হাইয়ার কোনো র্যাঙ্ক নাই, তাহলে সেটার অবশ্যই নাম্বার অফ স্ট্রিম 1ই হবে এটা, ঠিক আছে? তো আমি এটা বের আমি করে রেশিওটা 2 বলছিলাম আর কি। না না, রেশিওর কথা বলছি না তো, নাম্বার অফ স্ট্রিমস এটা এখানে বলছিলাম কিন্তু আমরা যে সবচেয়ে হাইয়েস্ট অর্ডারের যে স্ট্রিম, ধরো নাম্বার 5 এখানে সবচেয়ে হাইয়েস্ট অর্ডার, এটা 5 অর্ডারের কি দুইটা স্ট্রিম থাকা সম্ভব? যেহেতু এটা সবচেয়ে হাইয়েস্ট, যেটাতে ফাইনালি আউটলেট দিয়ে পানি যাচ্ছে, এটা একটাই হবে, ঠিক আছে? এটার কাউন্ট অলওয়েজ 1। তো নাম্বার অফ স্ট্রিম আমি যদি এটা কোনো কারণে নাও দিয়ে থাকি, অলরেডি নো যে এটা কি 1 হবে, যেহেতু এটা হাইয়েস্ট র্যাঙ্ক অফ দ্য স্ট্রিম নেটওয়ার্ক, তাহলে এটার কাউন্ট অলওয়েজ 1ই হবে। তাহলে এটা বের করে ফেলছি। এখন আসো, এটা বের হয়ে গেছে। এখন আসো যে দেখো আমার বাইফার্কেশন রেশিও আমি চাইলে এটা এখন বের করতে পারবো কিভাবে, কত হবে? নাম্বার অফ স্ট্রিম অফ এনি অর্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ স্ট্রিম অফ নেক্সট হায়ার অর্ডার। তাহলে 3/1 হবে এটা, সরি 1 হবে এটা, এটা হবে 3, রাইট? তার মানে এটা হবে নাম্বার অফ স্ট্রিম অফ অর্ডার কত? 3 বাই নাম্বার অফ স্ট্রিম অফ অর্ডার 4, যেটা হচ্ছে 3/1 3। তারপরে এইটা কত? এটার জন্য আমাকে এই যে এই ভ্যালুটা জানতে হতো, এটা আমার নাই, এই যে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা নাই। আচ্ছা, কিন্তু আমার কি আছে এখন, এটা যদি 3 থাকে, এটা যদি এইটা ভ্যালু দেয়া থাকে, এইটাও যদি আমার দেয়া থাকে, তাইলে ইজিলি আমি বাইফার্কেশন রেশিও, এখানে ধরো যদি আমি বলি 1 2 3, তাহলে বাইফার্কেশন রেশিও 3টা বের হইলো, বাইফার্কেশন রেশিও 1টা দেয়া আছে 2.143, তাহলে বাইফার্কেশন রেশিও 2টা কি হবে? এভারেজ বাইফার্কেশন রেশিও, একে 3 দিয়ে গুণ করব, তারপর সেটা থেকে বাকি দুটা ভাগ দিয়ে দিব, বিয়োগ দিয়ে দিব, -2.143 -3, তাহলে এটা কত আসবে? কত আসবে এটা করো তো? 2.333। 2.333, ঠিক আছে। ধরো 2.33, তাহলে এটা যদি আমি জানি, তাহলে এখন এটা বের করতে পারবো নাম্বার অফ স্ট্রিম, এটা কত? 7 এটা কত আসে? 7 আসে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, নাম্বার অফ স্ট্রিম কি কখনো ফ্র্যাকশন হতে পারে? না মিস। ফ্র্যাকশন যেন না আসে, যদি ফ্র্যাকশন আসে তোমার, তাহলে তোমাকে কি করতে হবে? নাম্বার অফ স্ট্রিমটা অলওয়েজই রাউন্ডিং করে দিতে হবে কিন্তু। 6.97 আসছিল, এই জন্য 7 ওটাকে আমরা বলছিলাম। রাউন্ডিং করছি। আচ্ছা, এরপরে পরেরটা, এর পরেরটা বলো কত হবে? এখানে কত আসবে? এটা 15। এটা 15, ঠিক আছে। এখন যার যার ক্যালকুলেশন অনুযায়ী এগুলো আমরা
একটু কম বেশি কিন্তু হতে পারে, রাউন্ডিং এর যেহেতু এখানে ব্যাপার আছে, কারোর একটু কম বেশি হতে পারে, সেটা অসুবিধা নাই। বাট আমাদের নাম্বার অফ স্ট্রিম উইল অলওয়েজ বি রাউন্ডেড ফিগার, মানে এটা কখনো কোনো ফ্র্যাকশন হবে না। ঠিক আছে, তারপরে আমাদের লেংথ রেশিও গুলাতে খুব সহজেই আমরা পারবো। এখানে আমরা এটা আগে বের করি, এটা কত আসবে, কত আসে? ম্যাম 2 আসে। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ তোমরা করো, বাকিটা দেখো, লেংথ রেশিও গুলো কমপ্লিট করতে থাকো, আমাকে 5টা মিনিট সময় দিতে হবে। সরি, একটু আসছি। ঠিক আছে। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু সরি, আমাকে একটু ব্রেক নিতে হয়েছিল আর কি। ঠিক আছে, তো আমরা এটা কি সলভ করতে পারছি, এই যে লেংথ রেশিও গুলো, লেংথ রেশিও থেকে আমরা কি মিন লেংথ গুলি বের করতে পারছি? আচ্ছা, যদি না পেরে থাকি, এইটা বের করছি কত আমরা?
অ্যাভারেজ লেংথ রেশিও 2.5, এটাকে আমি তিনটা লেংথ রেশিওর অ্যাভারেজ যেহেতু হয় 3 দিয়ে গুণ করলাম, গুণ করে 3 আর 2.5 সাবট্রাক্ট করলাম, তাহলে কত আসবে এখানে? 2 আসছে। 2 আসছে, শুধু 2 আসছে। আচ্ছা ঠিক আছে। তো এরপরে এটা যদি 2.5 আর এটা যদি 200 হয়, এইটার সূত্রটা কি ছিল? মিন লেংথের সূত্রটা কি ছিল? লেংথ রেশিও অনুযায়ী, লেংথ রেশিও অফ, যদি বলি এখানে লেংথ রেশিও অ্যাকচুয়ালি এগুলাকে লেখা উচিত 1,2, 2,3, তাই না? তো লেংথ রেশিও এইটা হবে 1,2, এটা হবে 2,3। হ্যাঁ, তো এটা হবে 3,4। আচ্ছা ধরো 3, 4, এটা বলতেছে হচ্ছে 2.5, which is actually lm কি 3/lm 4, কারণ এটার ইকুয়েশনটা ছিল হচ্ছে মিন লেংথ অফ এনি অর্ডার ডিভাইডেড বাই মিন লেংথ অফ নেক্সট লোয়ার অর্ডার। তাইলে অ্যাকচুয়ালি এটা 4 হবে। 3, 4 বলতেছি, বাট এটা আসলে তোমার 4 এর জন্য আর কি, 4/3। তাহলে এটা কত? এটা মিস 80 আসছিল। 200/lm3, এটা ইজ ইকুয়াল টু হবে 2.5, এটা হচ্ছে 2.5। আচ্ছা এটা আসছে 80। ঠিক আছে, তাহলে বাকিগুলো আমরা ইজিলি বের করতে পারি। 80/2 40, তারপর 13। 13.33 এরকম আমরা লিখতে পারবো চাইলে, কারণ এটা হচ্ছে লেংথের ভ্যালু ফ্র্যাকশনে চাইলে আসতে পারে। তাইলে এখন আমাদের কাছে অ্যাভারেজ লেংথ রেশিও আছে, মিন লেংথ আছে, বাইফার্কেশন রেশিও আছে, আমাদের টেবিলটা কমপ্লিট করেছি আমরা। এটার কারণ হচ্ছে আমাদেরকে স্ট্রিম ফ্রিকোয়েন্সি বের করতে গেলে কি লাগবে? মিন লেংথ লাগবে, নাম্বার অফ স্ট্রিমগুলি লাগবে, এবং আমার ক্যাচমেন্টের এরিয়াটা আমার দেওয়া আছে। তাহলে এখন আমি স্ট্রিম ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব বলো দেখি? দাঁড়াও এটা একটু, এটা হচ্ছে সামেশন অফ কি এনএসআই মাল্টিপ্লাইড বাই এলএমআই। প্রত্যেকটা র্যাঙ্কের আলাদা আলাদা স্ট্রিমের কাউন্ট, অর্থাৎ কতগুলি স্ট্রিম আছে সেটার অ্যাভারেজ লেংথ কত, এটা মাল্টিপ্লাই করলে টোটাল লেংথ অফ দ্য স্ট্রিম আমি পাবো। ও সেটা হচ্ছে কি ড্রেনেজ ডেনসিটির ইকুয়েশন, সেটা কিন্তু স্ট্রিম ফ্রিকোয়েন্সির ইকুয়েশন না, রাইট? আমি স্ট্রিম ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলছি, বাট লেটস সে তুমি ড্রেনেজ ডেনসিটিও ক্যালকুলেট করছো। তাহলে ড্রেনেজ ডেনসিটির ক্যালকুলেশনে আমরা কি করব? টোটাল লেংথ গুলো আমার আনতে হবে, তাই না? 15, অর্ডার 1 এর নাম্বার অফ স্ট্রিম হচ্ছে 15, এভারেজ লেংথ হচ্ছে 13.33, সেটার সাথে যোগ করব কিন্তু, হ্যাঁ যোগ করব কোনটা? র্যাঙ্ক 2 এর স্ট্রিমের কাউন্ট 7টা, এভারেজ লেংথ হচ্ছে 40, এভাবে 3 এর হচ্ছে 3টা, এভারেজ লেংথ হচ্ছে 80, এবং ফাইনালি 4 এর একটাই থাকে, 4 এর কি একটাই স্ট্রিম থাকে অলওয়েজ, এটার লেংথ হচ্ছে 200। তো টোটাল আমার যতটুকু লেংথ অফ স্ট্রিম আছে সেটাকে আমি এরিয়া দিয়ে ভাগ করব। এখন এখানে কিন্তু তোমরা প্রশ্ন করছো না যে এই ইউনিটগুলো কিসে আছে, মিন লেংথ গুলা কোন ইউনিটে আছে, এটা তো আমাকে দেখতে হবে আর কি, তাই না? বা জানতে হবে, কারণ আমার ইউনিট ছাড়া আমি কিন্তু বুঝাতে পারবো না যে আমার কোন ইউনিটে আমি ড্রেনেজ ডেনসিটিকে প্রকাশ করব। আইডিয়ালি আমার লেংথের ইউনিট আর এরিয়ার ইউনিট কম্প্যাটিবল হওয়া জরুরি। অর্থাৎ উপরে আমি যদি নিচে যদি আমার কিলোমিটার স্কোয়ারে এরিয়া থাকে, উপরে আমার কিলোমিটারে লেংথ বসবে। তো এই কারণে এখানে যেন আমার কিলোমিটারে মিন লেংথ আছে এটা মেকশিওর করে নিই আমরা। যদি না থাকে তাহলে কি করতে হবে? কনভার্ট করে নিতে হবে কিলোমিটারে। যদি মাইলে থাকে, অন্য কোনো ইউনিটে থাকে, মিটারে থাকে, তাহলে আমি কিলোমিটারে কনভার্ট করে নিব, যাতে আমি ওইভাবে লিখতে পারি। আর যদি কনভার্ট না করি সেক্ষেত্রে আমাকে কি ইউনিটটা ওইভাবে লিখে দিতে হবে কিন্তু।
তাইলে এটা করলে কত আসে আমাকে একটু বলো তো একদম। 0.91995। তাহলে এটার ইউনিট কি? কিলোমিটার পার কিলোমিটার স্কোয়ার আর পার কিলোমিটারও বলা যায় আর কি। আচ্ছা, আর হচ্ছে স্ট্রিম ফ্রিকোয়েন্সিতে শুধু আমার যতগুলি স্ট্রিম আছে সেগুলি সাম করে দিব, দিয়ে 1000 দিয়ে। এক্ষেত্রে আমার আর ইউনিটের মানে নাম্বার অফ স্ট্রিমের কি কোনো ইউনিট আছে? নাই কিন্তু। না ম্যাম। তাইলে এটা কত আসবে? এইখানে ক্যালকুলেট করলে কত আসে? 0.026। 6। এটা সবার আসতেছে তো না? এটা হচ্ছে কাউন্ট পার কিলোমিটার স্কয়ার আর কি। কাউন্ট না লিখলেও হবে, জাস্ট পার কিলোমিটার স্কয়ার লিখলেই হবে। সো এটা হচ্ছে পার কিলোমিটারে আর এটা হচ্ছে পার কিলোমিটার স্কয়ারে আর কি, রেডিয়েন্স ডেনসিটি আর স্ট্রিম ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা কোন একটা ক্যাচমেন্ট এরিয়ার এই টেবিল যদি দেয়া থাকে, টেবিলের যদি পার্শিয়ালি আমাদের ফিল আপ করা না থাকে, আমরা ফিল আপ করে নিয়ে বাকি ক্যালকুলেশন কিন্তু প্রসেস কমপ্লিট করতে পারবো এইভাবে আর কি। তো এই কোশ্চেন কি টেবুলার ফর্মে থাকবে নাকি ইমেজ দেওয়া থাকবে? আরেকবার বলবে কথাটা? মানে ম্যাম এক্সামে কি মানে এরকম টেবিল দেওয়া থাকবে নাকি চিত্র দেওয়া থাকবে, ওখান থেকে বুঝতে হবে? আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে ওই গ্রাফটা আমি দিব না, এই টেবিলই দেওয়া থাকবে, ওটা বোঝার জন্যই দেখানো আছে। এই যে এখানে যেটা আমি দেখিয়েছি এটা বোঝার জন্য, বোঝার সুবিধার্থে। তোমাদের এক্সামে থাকলে এই ধরনের টেবুলার ফরম্যাটে আমি তোমাদেরকে দিয়ে দিব নাম্বার অফ স্ট্রিম অথবা তোমার লিংক যেগুলো, অর্থাৎ যতটুকু ইনফরমেশন আমার পুরো টেবিলটা ফিল আপ করার জন্য দরকার ওইটা তোমাদের দেয়া থাকবে। বাকিটা তোমাদেরকে ফিল আপ করে এখানে যেভাবে ম্যাথটা করেছি আমাদেরকে সিমিলার ওয়েতে সলভ করতে হবে। ওকে ম্যাম। ওকে, আচ্ছা এখন এই ম্যাথটা কি কঠিন না সহজ নাকি মিডিয়াম? অনেক সহজ মিস। তাইলে সি সেকশনের যারা আছো তাদের জন্য তোমাদের ক্লাস টেস্টের সিলেবাস তাইলে এটা ঠিক আছে, এটার মতন সিমিলার একটা প্রবলেম আমরা তোমাদেরকে সিটিতে দিব। এক্সাক্ট একদম সেম থাকবে না, সো তোমাদেরকে কি কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে। ওকে মিস আমাদের সিটির মার্কটা কবে জানবো? সিটির মার্কস তো মিডের আগে দিতে পারবো না, মিডের পরে আর কি পাবে তোমরা। ঠিক আছে, তোমাদের সিটি খারাপ হয়েছে এরকম কেউ আছে? আমার সাথে যোগাযোগ করো, সিটি খারাপ হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে ক্লাস টেস্টের সিলেবাসটা খুবই শর্ট দিয়েছি সবাইকে, মানে সেকশন এ বি সি সেকশনের সিলেবাসটাও খুবই শর্ট। তো আমি আসলে চেয়েছি যে তোমরা সিটি দিয়ে বার্ডেন না হও এবং তোমরা একটা সিগনিফিকেন্ট পার্ট ইজিলি শিখেও যাও, যাতে করে তোমাদের এক্সামের প্রিপারেশনও হয়ে যায়। তো সেটা শুধু ম্যাথ প্রবলেম গুলাই কিন্তু সিটিতে দেওয়া হচ্ছে, কোনো থিওরি পার্ট আমি রাখি নাই। বাট এখন তোমাদের সাথে অ্যাকচুয়ালি একটা ডিসকাশন আমি করতে চাচ্ছি যে তোমাদের মিডের এক্সামে তোমরা কত পার্সেন্ট থিওরি কত পার্সেন্ট ম্যাথ কমফোর্টেবল ফিল করবে আর কি। মিস থিওরি গুলো তো একটু হার্ড লাগে, ম্যাথ গুলো তো এখানে দেখা যাচ্ছে একটু সহজই। মিস 70% ম্যাথ 30% থিওরি। আচ্ছা এইটা পসিবল না আর কি, মানে 70% টু হাই, সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম আসলে 50% হয়তো ম্যাথ দিতে চেষ্টা করব। আচ্ছা লেটস সি 70% যদি ম্যাথে দিতে চাই সেক্ষেত্রে ম্যাথগুলা একটু তোমাদেরকে কনসেপচুয়ালি বুঝে করতে হবে। আই এম নট সেইং যে কঠিন কিছু, যদি বুঝে করো ম্যাম তাহলে আপনি আপনার মতো করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে তোমাদেরকে এইটুকু মেক শিওর করবো যে 50% অর হায়ার ম্যাথ থাকবে, হ্যাঁ 50% কম থাকবে না ম্যাথ প্রবলেমের নাম্বার। বাট থিওরিতে আমাদের 50% মতন থাকতে পারে, সিগনিফিকেন্ট থিওরি পোরশন আসবে। তো থিওরি পোরশনে তোমরা কি পড়বা আর কি, এটা নিয়ে তোমাদের থিওরি গুলো একটু গুছিয়ে দিলে মিস ভালো হয়। হ্যাঁ এইটা আমি করতে চাচ্ছি, তোমাদের গুছিয়ে দিতেই চাচ্ছি। তোমাদেরকে শুরুতেই আমি যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে জিওমরফিক প্রসেসগুলি, না জিওমরফিক প্রসেসগুলি কি, কোন প্রসেসের আন্ডারে কি অ্যাক্টিভিটি আছে,
এগুলা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে কিন্তু, যেমন এপিজিন কোথায় অরিজিনেট করে, কোন কোন ফ্যাক্টরগুলি এপিজিনের আন্ডারে আছে, তারপর তোমার ফিজিক্যাল ওয়েদারিং কি, কেমিক্যাল ওয়েদারিং কি। আমি যদি বলি যে কম্পেয়ার করো দুইটার মধ্যে, সেটা আমরা করতে পারছি কিনা, ঠিক আছে। ডায়াস্ট্রোফিজম কি, ভলকানিজম বা ডায়াস্ট্রোফিজম এগুলো আসলে কোন ধরনের জিওমরফিক প্রসেস, বা ভাইস ভার্সা। যদি জিওমরফিক প্রসেসগুলিকে সংক্ষেপে ব্যাখ্যা করতে বলা হয়, তখন তোমাকে হাইপোজেনের আন্ডারে কিন্তু ডায়াস্ট্রোফিজম নিয়ে কম বেশি একটু বলতে হবে আর কি। আর এক্সট্রা টেরেস্ট্রিয়াল তো আমরা সহজেই বুঝতে পারি যে অরিজিনেটিং আউটসাইড অফ দ্য আর্থ টেরিটরি, যেটা সেটার কারণে যদি কোনো আমার আর্থের ফর্মে চেঞ্জ আসে, সেটা আমার এক্সট্রা টেরেস্ট্রিয়াল। তো ওই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো আমরা আমি একটা জিনিস তো শুরুতেই বলে নিব যে তোমাদের এক্সামের মার্কস থাকবে হচ্ছে টোটাল 40 থেকে 50, ধরে নাও 50 মার্কসের এক্সাম হবে তোমাদের। 50 মার্কসের এক্সামের মধ্যে যদি 25 থিওরি হয়, তোমার থিওরি এক একটা কোয়েশ্চেনে যদি আমি 5 নাম্বার করে দেই, তাহলে থিওরিতে খুব বেশি কিন্তু লেখার মতন স্কোপ নাই। তোমরা 1 ঘন্টার একটা এক্সাম দিচ্ছ, সেখানে অনেক বড় থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন আসলে দেওয়ার কোনো সুযোগ নাই। সো থাকবেই কনসেপচুয়াল শর্ট কোয়েশ্চেনগুলি। তো তোমরা যখন পড়বে তখন একটু মানে মাথা খাটায় ওই জায়গাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবে, যে যেগুলো হচ্ছে একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে দেওয়ার মতো। তুমি নিজে কোয়েশ্চেন করলে কোনটা দিতা, এভাবে করে নিজেকে কোয়েশ্চেন করবা আর কি, যে এই চ্যাপ্টারের মধ্যে আমার কাছে কোনটাকে ইম্পর্টেন্ট মনে হতে পারে। যেমন এখানে রান অফের চ্যাপ্টারে কিন্তু আমরা এই একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাই দিছি যে কিভাবে কোন পার্টটুকু রান অফে যায়, কেন যায়। তো আমি হয়তো চাইলে শুধু এই ডায়াগ্রামের একটা ড্রয়িং চাইতে পারি, যেখানে কি কি পার্ট আছে এটা তুমি দেখাই দিলা, ইলাবোরেটলি দেখাই দিলা যে এগুলো আছে রান অফের কোন কোন পার্ট আর কি, সেটা তুমি একটা ডায়াগ্রাম ড্র করে দেখাই দিলা। তো আমি তো আর চাবো না যে তুমি এটাও করো, পাশাপাশি আরো অনেক ডেসক্রিপশন দাও, সেটা চাচ্ছি না, শর্টেই কিন্তু অ্যান্সারটা হবে। তারপর তোমার এখানে ইনফিল্ট্রেশন পার্কুলেশনের একটা পার্থক্য দেওয়া আছে, এটা খুব ইজি একটা শর্ট কোয়েশ্চেন, তাই না। তারপর এখানে তো আর তেমন কিছু আমি দেখছি না ইম্পর্টেন্ট। এইদিকে আছে আমাদের রান অফের ক্যারেক্টারিস্টিক্স, যেটা রান অফ যেই ফ্যাক্টরগুলি দিয়ে এফেক্টেড হয়। তো ইজিলি আমি চিন্তা করতে পারি যে তুমি আমাকে প্রেসিপিটেশনের কি কি ক্যারেক্টারিস্টিক্স রান অফকে এফেক্ট করে সেটা নিয়ে একটা ডেসক্রিপশন দাও, সেটা একটা শর্ট কোয়েশ্চেনের মতো তুমি চাইলে লিখতে পারো। এখানে যেমন অনেকগুলি ফ্যাক্টর আছে, এখান থেকে তুমি ছোট করে প্রত্যেকটা ফ্যাক্টর নিয়ে এক লাইনে লিখলা, এটা লিখতে পারো। তারপর তোমার ড্রেনেজ বেসিনের ক্যারেক্টারিস্টিক্সটা একটু বড়, মানে এখানে যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলি, তোমাকে যদি চাই যে ড্রেনেজ বেসিনের কোন কোন ক্যারেক্টারিস্টিক্স রান অফকে এফেক্ট করে, তো তুমি জাস্ট কি করবা, নামগুলিকে মেনশন করছো, ডিটেইলে ডেসক্রাইব কিন্তু করার প্রয়োজন নাই। যে হ্যাঁ, ফর্ম ফ্যাক্টর, কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট বা বেসিনের সাইজ, শেপ, তারপরে তোমার সারফেস ম্যাটেরিয়ালের কি কি প্রপার্টি, ধরো তোমার ইনফিল্ট্রেশনের ক্যাপাসিটিটা, ময়েশ্চার কন্ডিশন, এগুলো আমার ড্রেনেজ বেসিনের ক্যারেক্টারিস্টিক্স হিসাবে রান অফকে এফেক্ট করে। কিন্তু যদি আমি স্পেসিফিক্যালি বলি যে ফর্ম ফ্যাক্টর কি, সেক্ষেত্রে হয়তো তোমাকে ফর্ম ফ্যাক্টরটা ইলাবোরেট করে লিখলা, তুমি ইকুয়েশনের মাধ্যমে দেখালা, বা কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট কি সেটা হয়তো একটা ডায়াগ্রাম এবং ইকুয়েশনের মাধ্যমে তুমি চাইলে দেখাতে পারো। তারপরে তো আমরা এখানে রেশনাল মেথড নিয়ে কথা বলছি, খুবই ইম্পর্টেন্ট একটা মেথড ফর ক্যালকুলেটিং পিক রান অফ ফর এনি ক্যাচমেন্ট এরিয়া বা ড্রেনেজ বেসিন। এটার কি, রেশনাল মেথডটা কি, কেন পপুলার, এটা নিয়ে হয়তো সংক্ষেপে 1-2টা লাইন তুমি চাইলে লিখতে পারো। তারপর তোমার এখানে যে অ্যাজাম্পশন চারটা দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট, তাই না। আমি চাইলে তোমাকে জাস্ট আমি একটা শর্ট কোশ্চেন এরকম হয়তো বলতে পারি যে রেশনাল মেথডের অ্যাজাম্পশন গুলো কি কি, তুমি সেটা বুঝে লিখতে পারো কিনা। মুখস্থ করতে গেলে হয়তো মাথায় অনেক সময় আসবে না, বাট এটা যখন আমরা ক্লাসে বলেছি, আমরা কিন্তু একটার সাথে আরেকটা কিভাবে লিঙ্কড এটা নিয়ে মানে বুঝিয়েছি ক্লাসে বা বুঝেছি। তো বোঝা থেকে যদি লিখো আরো বেটার হবে আর কি। তো অ্যাজাম্পশন গুলি চাইলে একটা শর্ট কোশ্চেন হতে পারে। একটা হাইড্রোগ্রাফের নেচারটা কি, কেন এরকম হয়, এটা নিয়েও আমরা ক্লাসে কথা বলেছি। সো তুমি একটা প্রেসিপিটেশনের হাইড্রোগ্রাফ, টিপিক্যাল হাইড্রোগ্রাফের ছবি কিরকম হয়, কেন হয়, 1-2 লাইনে তুমি চাইলে ব্যাখ্যা করতে পারো। তারপরে তোমার টাইম অফ কনসেন্ট্রেশনের ডেফিনেশন, এটাও আমরা বলেছি যে ফার্দেস্ট পয়েন্ট থেকে আউটলেট পর্যন্ত যে পাথটা কভার করে, এটা যেতে যতটা সময় লাগে ওইটাই আমার টাইম অফ কনসেন্ট্রেশন। এরপরে এইখান থেকে তো আমি হয়তো তোমাদের কোনো ডিটেইল এখানে আইডিএফ কার্ভের ইকুয়েশন বা গ্রাফ কিভাবে আসলো, এগুলো কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন হিসেবে থাকবে না, কিন্তু এখানে থাকলে হয়তো তোমার যে যেরকম সম্ভবত সেকশন এর ক্লাস টেস্টে এই প্রবলেমটা ছিল, তো এরকম সিমিলার ম্যাথ প্রবলেম তোমাদের থাকতে পারে। ম্যাথ প্রবলেম গুলো সবগুলাই কি 5 নাম্বারের প্রশ্নই হবে। তাইলে আমি যদি 25-এ এক্সাম নেই,
সরি কি বলে 50 এক্সাম নেই, তাহলে কয়টা কোয়েশ্চেন দিতে পারবো? আচ্ছা, ম্যাথ প্রবলেমে মেবি আমি আরেকটু নাম্বার বেশি দিব তোমাদেরকে। সেক্ষেত্রে তোমাদের ম্যাথ প্রবলেমের কাউন্ট যদি আমি 10 করে দেই, 10 বা 8 করে দেই, সেক্ষেত্রে 4টা, বাকিটাতে তোমাদের থিওরি কোয়েশ্চেন থাকবে আর কি। 5 নাম্বার বা ছোট শর্ট কোয়েশ্চেন 2 নাম্বার এরকম থাকতে পারে। তো ম্যাথ প্রবলেম গুলাতে তোমাদের নাম্বার অটোমেটিক্যালি একটু বেশি হবে, সেক্ষেত্রে পার্সেন্টেজটা 50 তার বেশি আসতে পারে আর কি। তো এরকম ম্যাথ প্রবলেম যেগুলো তোমরা ক্লাস টেস্টে পেয়েছো আর কি, এরকমই তোমরা সিমিলার একটু ভ্যারিয়েশন আলা হয়তো তোমরা ফাইনালে পেতে পারো, বাট সবই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে। যেমন আমরা এখানে একটা প্রবলেম নিয়ে প্র্যাকটিস প্রবলেম দেখানো আছে, এটা আমরা এইভাবে করি নাই, বাট একটা সহজ ভার্সন আমরা করেছি, রাইট? এমন কোন সেকশন কি আছে যে এইটার একটা সহজ ভার্সন ক্লাসে করে দিই নাই? সম্ভবত এ সেকশন আছে, রাইট? জি মিস। জি ম্যাম। আচ্ছা, সেই ক্ষেত্রে এই সেকশনের সাথে আমার দেখা হবে ইন পারসন, তখন আমরা হয়তো একটা ডিসকাশন করতে পারি। যদি তোমরা না বুঝে থাকো আমি তোমাদেরকে আবার ওটা দেখাই দিব। বাট এটার মতন একটা ম্যাথ প্রবলেম হয়তো কম্বাইন করে, আমি আগেরটার সাথে কম্বাইন করে হয়তো একটা ম্যাথ প্রবলেম, বড় ম্যাথ প্রবলেম দিতে পারি, যেখানে কিনা আমি একটা সেম ক্যাচমেন্ট এরিয়ার হয়তো আমি দেখো এখানে কিন্তু অলরেডি আমরা রেশনাল মেথডে পিক রান অফটা ক্যালকুলেট করেছি। তো ইফ আই ওয়ান্টেড, আমি কিন্তু চাইলে এখানে একটা ড্রয়িং দিয়ে বলতে পারতাম যে ওইখানকার ওই ক্যাচমেন্ট এরিয়ার 2টা পার্টের কোএফিসিয়েন্ট আলাদা, ড্রেনেজ কোএফিসিয়েন্ট আলাদা, সরি কি কোএফিসিয়েন্ট অফ রান অফ আলাদা। তখন কিন্তু আমার এই যে এই ম্যাথটার মতন একটা প্রবলেম ওইখানে কি হয়ে যেত, ইনকর্পোরেটেড হয়ে যেত আর কি। তো আমি সেটা বলছি যে কম্বাইন করা পসিবল। তো তোমরা তোমাদের মতো একটু চিন্তা করবে। রিভার ট্রান্সপোর্টেশন এই চ্যাপ্টারটা আমি অনেক বেশি তোমাদেরকে মানে এইটা এখানেই আমি একটু তোমাদেরকে সহজ করতে চাই জীবন। এখান থেকে আমি স্পেসিফিক যেগুলো বলছি ওগুলাই হয়তো বা দিতে পারি। ধরো তোমার রিভার ট্রান্সপোর্টেশন কি, এটা একটা মানে জাস্ট তোমার মতন করে তুমি লিখবে, এখান থেকে মুখস্থ করে লেখার কিছু নাই। রিভার ট্রান্সপোর্টেশন হচ্ছে পার্টিকেল ক্যারি করছে অ্যালং ইটস পাথ, যে পার্টিকেলগুলি সে পাচ্ছে লোড আকারে পাচ্ছে, এটা যে ক্যারি করার যে ক্যাপাসিটিটা সেটা ট্রান্সপোর্টেশন হিসেবে, রিভার ট্রান্সপোর্টেশন হিসেবে ডিফাইন। এবং এখানে কোন কোন ফ্যাক্টর তাকে এফেক্ট করে এগুলোর এত ডিটেইলে হয়তো আমি যাচ্ছি না। পার্টিকেলের সাইজ, ভলিউম, ভেলোসিটি, এই জিনিসগুলো হচ্ছে রিভারের ট্রান্সপোর্টেশন পাওয়ারকে এফেক্ট করে, এগুলো আমরা জানি বা জানতে হবে আর কি। লোড, ক্যাপাসিটি, কম্পিটেন্স, এগুলোর ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। লোড কয় ধরনের হয় এটাও একটা প্রশ্ন, এটা চাইলে আমি একটা শর্ট কোশ্চেন হিসেবে চাইলে দিতে পারি, লোড কয় ধরনের কি। আর তোমার বেড লোডের মুভমেন্টটা কেমন হয় এটাও শর্ট কোশ্চেন হিসেবে দেওয়া পসিবল, এইটা আমি দিচ্ছি না। চ্যানেল চেঞ্জেস ইন দ্য ফ্লাড কিভাবে ঘটে, এই ইনসিডেন্টটা আমি তোমাদেরকে ক্লাসে অনেক ইলাবোরেটলি বলেছি, বাট এটাকে যদি আমি কোয়েশ্চেনে দিতে চাই মেবি ইট উইল বি টু লং। সেক্ষেত্রে আমাদের ম্যাথ প্রবলেমের পার্সেন্টেজ মানে নাম্বার কমিয়ে আমাকে থিওরি দিতে হচ্ছে আর কি। আমি তোমাদেরকে বড় থিওরিটা দিচ্ছি না, সো এটা ইউ ক্যান অমিট। এই পার্টটুকু আমি চাইলে মানে এখানে একটা কনসেপ্ট আছে যে গ্রেডেড স্ট্রিম কি, এটা ডেফিনেশন আকারে জানাটা ইম্পর্টেন্ট। ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি এবং স্লোপ চেঞ্জের মাধ্যমে কিভাবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা রিচ করে, একটা গ্রেডেড স্ট্রিম কিভাবে সেটা রিচ করে, এইটুকু হয়তো বা আমি এই পার্ট থেকে দিতে পারি মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে। বাট বাকি উপরের যে পার্টটা আমরা আছে এটা আমরা থিওরিতে দিব না। বাট তোমাদের কনসেপচুয়াল হ্যাঁ। আচ্ছা, আমারই কি হেডফোনের সমস্যা নাকি সবারই আমার আজকে কথা অস্পষ্ট লাগছে? আচ্ছা, কেউ কিছু বলছিলে সম্ভবত। না ম্যাম, বোঝা যাচ্ছে ম্যাম স্পষ্ট। আপনার কথা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি মানে ক্ল্যারিটিতে সমস্যা আছে কিনা? না ম্যাম, থাকলে ঠিক কিন্তু আগে আছে, ঠিক নো আছে। ম্যাম, নেই ম্যাম, ঠিক আছে ম্যাম। ঠিক আছে মানে ম্যাম। আমরা তো ডিভাইস ইউজ করছি, ডিভাইসে কিন্তু কম বেশি থাকে। যেমন আমার হেডফোনে আমি জানি না, আমার শুনতে অসুবিধা হচ্ছে আজকে, এটা হতে পারে আমার হেডফোনেরই সমস্যা। এখন তোমাদের যদি শুনতে অসুবিধা হয়, আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? মানে চুপ করে মানে যদি থাকো তাহলে তোমাদেরই হয়তো পরে গিয়ে একটা অসুবিধা, আমি কিন্তু সেটা চাচ্ছি না। তো আমাকে কিন্তু ক্লিয়ারলি একটু বলবে যদি প্রবলেম থাকে আর কি। ঠিক আছে, তো এই থিওরিটা আমি তোমাদের কমিট করেছি। বাকি আমি ইকুইলিব্রিয়াম স্ট্রিমের কনসেপ্টটা কি এটা কোয়েশ্চেন এরকম থাকতে পারে যে গ্রেডেড স্ট্রিম কি, হোয়াট ইজ গ্রেডেড স্ট্রিম, হাউ ডাজ দ্য স্লোপ অ্যাডজাস্ট
টু মেইনটেইন দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ইন এ গ্রেডেড স্ট্রিম, এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে ছোট। এরপরে তোমার লঙ্গিটিউডিনাল প্রোফাইল অফ এ স্ট্রিম, এইটার প্রুফটা আমরা ক্লাসে দেখেছি এবং এটার রিলেটেড ম্যাথ প্রবলেম করেছি, দুইটাই ইম্পর্টেন্ট, প্রুফটাও ইম্পর্টেন্ট, ম্যাথ প্রবলেমগুলোও আসতে পারে ছোট কোশ্চেন হিসেবে এগুলি, প্রুফটাও থাকলে হয়তো 5 মার্কসের, ম্যাথ প্রবলেমটাও হয়তো ম্যাথে যে ধরনের নাম্বার আমি দিচ্ছি প্রবলেমগুলোতে 8 to 10 এই ধরনের নাম্বার থাকবে। এরপর থেকে রিঅ্যাডজাস্টমেন্ট অফ দ্য স্ট্রিম গ্রেড, এইটাও আমি তোমাদেরকে অমিট করছি, এই পার্টটাও থিওরির জন্য আপাতত দিচ্ছি না, মানে তোমাদের মিডের জন্য এটা সিলেবাস না, ফাইনালে তো আমি করাবো না, সো এক্সামের জন্য না আর কি। কিছু কিছু জিনিস আসলে আমরা ডিসকাশনের জন্যই ক্লাসে আলোচনা করেছি, জানার জন্য, কারণ আমাদের কোর্সের ম্যাটেরিয়াল হিসেবে জানাটা আমাদের জন্য মানে উই আর বাউন্ড টু নো, এই কারণে আমরা ডিসকাস করছি আর কি, এক্সামে হয়তো আমি তোমাদেরকে দিব না। আচ্ছা, এইবার আসি এইখান থেকে যে রিটেন পার্টটা আছে, এইটাকে বেসিক্যালি আমি যে প্রথমেই যে প্রুফটা আছে যে ভেলোসিটি স্কোয়ারের সাথে আমার পার্টিকেলের ডায়ামিটার প্রপোর্শনাল ম্যাক্সিমাম সাইজ অফ দ্য পার্টিকেল, সেটাকে রিপ্রেজেন্ট করতেছে এই ডায়ামিটারটা, এটার একটা প্রুফ আছে, এই প্রুফটা আমরা এক্সামের জন্য নাই আমাদের, মানে আমরা এটা পড়ি নাই, বাট কেউ যদি চায় পড়তে পারে, এটা ইন্টারেস্টিং দেখার জন্য যে কিভাবে আসলে জিনিসটা অ্যাপ্লাই হয়। সো এটা আমাদের এক্সামের সিলেবাস না, ওটা বাদ। এখান থেকে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট ট্র্যাকশন বা ড্র্যাগ ফোর্স কি, কিভাবে এখান থেকে আমি ট্র্যাকশন প্রেসারের এক্সপ্রেশনটা পাই, এটা প্রুফ হিসেবে আসতে পারে, অথবা এইটার সাথে সিমিলার ম্যাথ প্রবলেম আসতে পারে। আচ্ছা, এই যে ট্র্যাকশন ফোর্সের সিমিলার ম্যাথ প্রবলেম আমি খুবই একটা সহজ ভার্সন একটা ক্লাসে মনে হয় দেখাইছি, কোন সেকশনে আমি দেখাইছি আসলে, এটা তোমরা আছো? ম্যাম সি সেকশন দেখেছিলেন। আচ্ছা, তাইলে বি সেকশনে দেখানো হয় নাই? মিস এ সেকশনেও একটা দেখাইছিলেন। এ সেকশনেও দেখাইছিলাম, ঠিক আছে, তাহলে বি সেকশনে দেখানো হয় নাই। ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। আমার মনে হয় এটা দেখানো, আমি তোমাদেরকে দরকার হইলে আরেকটা ক্লাস নিতে পারি, মানে নেক্সট উইকের যে ক্লাস আছে বি সেকশনের, সেটা আমি নিতে পারি, সেক্ষেত্রে আমরা সেখানে ডিসকাস করতে পারবো। আর নাকি আমি এখনই দেখাবো তোমাদেরকে, কারণ আমাদের এইটার থিওরি আমরা কমপ্লিট করেছি বি সেকশনে, রাইট? তখন কি বলেছিলাম যে এরকম সিমিলার ম্যাথ প্রবলেম আসলে তোমরা পারবে কিনা, কারণ এটা খুব বেশি কঠিন কোনো ওয়েতে আমরা দিব না। ম্যাম এটার ম্যাথ করিয়েছেন আমাদের। ঠিক আছে, ঠিক আছে, যদি এটা নিয়ে ইস্যু থাকে আর কি, তাহলে আমার সাথে একটু ডিসকাস করবে আর কি, মানে আমি হয়তো বা ক্লাসে নেক্সট উইকে আমি তোমাদের কোনো ক্লাস হয়তো নিব না, এক্সেপ্ট আমি এ সেকশনে একটা ক্লাস শুধু নিব। ঠিক আছে, তো ঠিক আছে, আপাতত তোমাদের আর কোনো সিলেবাস নিয়ে কথা আমার মনে হয় না আছে এখানে, এই ম্যাথ প্রবলেমটাও নাই, এইটা আছে, এটা আমরা ক্লাসে করেছি, সব সেকশনে কমপ্লিট করেছি, আর বাকিটা আজকে আমরা কমপ্লিট করেছি। তো মোটামুটি এটাই আর কি আমার তোমাদের যেটা সাজেশন দেওয়ার ছিল ফর মিড। আমার মনে হয় আমরা আর উই গুড, বাট আমাদের কি কোনো আরো কনফিউশন আছে? যদি মনে করো আছে, তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করো পার্সোনালি, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? ম্যাম তাহলে সি সেকশনের সিটির টপিকটা আজকের যে ম্যাথটা করাইলেন ওইটা? ইয়েস, এবং তোমাদের সিটি ডেট আমি অলরেডি ডিক্লেয়ার করছি বুধবারে ক্লাস টাইমে। জি ম্যাম, জি ম্যাম ক্লাসে তো আপনি ওই যে অন্য ম্যাথের কথা বলছিলেন। সি সেকশনের জন্য সিলেবাস আমি আজকে বলেছিলাম না যে ডিসকাস করে তারপর ডিসিশন নিব। না ম্যাম, এটা তো আপনি ক্লাসে আমাদেরকে সিটির সিলেবাসটা বলে দিয়েছিলেন, দুইটা ম্যাথ ও দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, জি ঠিক ম্যাম, আছে, জি ম্যাম, ওকে ওকে, আমি ক্লাসে আই ওয়াজ করাইছিলেন একটা ম্যাথ। হ্যাঁ, আমি আসলে এটা আমার মিস্টেক, আমি তোমাদের সিটি সিলেবাস আজকে দিব না, এটা আমার একদমই মাথায় ছিল না, সরি। সি সেকশনের সাথে ডিসকাশন অলরেডি হয়ে গেছে সিটির সিলেবাস নিয়ে, জি ম্যাম, হ্যাঁ, ওকে? জি ম্যাম, জি এটা ম্যাম। কারোরই কোনো সিটির সিলেবাস না, আজকের ম্যাথটা শুধু মিডের জন্য, ওকে? থ্যাংক ইউ জি সি ম্যাম। সেকশন, তোমরা মানে আমাকে এটা রিমাইন্ডার দেওয়ার জন্য, আমি কমপ্লিটলি ফরগট যে আমি তোদেরকে সিলেবাস যে দিয়েছি এটা আমি মনে ছিল না। তো এইটা তোমাদের সিলেবাস না, তোমাদেরকে ক্লাসে যেটা বলেছি ওইটাই কিন্তু তোমাদের সিলেবাস। জি ম্যাম, জি জি আর ম্যাম, জি যদি কেউ জি, আছো, এমন thank you, যদি ma'am. কেউ থাকো যে এ বা বি সেকশনের ক্লাস কন্টিনিউ করতে পারো নাই, সরি সিটি অ্যাটেন্ড করতে পারো নাই, সি সেকশনের সাথে দিতে চাও, আমার সাথে যোগাযোগ করবে, সি সেকশনের সাথেও যোগাযোগ করবে টু নো দ্য সিলেবাস অফ দ্য মানে ক্লাস টেস্ট, যেটা বুধবারে হবে। এরপরে আমি কিন্তু আর ক্লাস টেস্ট নিব না আর কি, মানে আমি কিন্তু মেকআপ সিটিটা নেই না। সো যদি কারোর কোনো এই ধরনের ইস্যু থাকে আগেই জানাবে আমাকে।
ঠিক আছে, তাহলে কারো কোনো যদি প্রশ্ন না থাকে, আই উইল রিকোয়েস্ট ইউ টু মানে লিভ ইউর আইডি ইন দ্য চ্যাট বক্স অ্যান্ড তোমরা তোমাদের ক্লাসটা লিভ করতে পারো আর কি। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর নিড এক্সাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। মিস, আমাদের এই সেকশনে নেক্সট মঙ্গলবারই তো ক্লাস করবেন, তাই না?